আপনি এটা আরো পরে দিলে ভালো হতো। বিকেল রিপোর্টটা আপনি দিচ্ছেন এই প্রেসিস্টেন্ট আপনি 11:30 মধ্যে ওই কমেন্টটা আপনার এখান থেকে ডিলিট করে দেওয়া হলো, মানে আপনার যত এই ওয়াসের দায়িত্ব আছে কি করছে এখন উপজেলাগুলোতে হানাজারি রাজন পরিচালন জায়গায় অস্ট্রেলিয়া উত্তর হলো দেয় একদিন পরে, কিন্তু বেরোতে আগে জানানো হয়। কিন্তু আপনাদের জনসংখ্যা শাখা থেকে জানা থেকে শুরুতেই উপজেলা যে থানাগুলো আছে ওখানে অস্ত্র বা যা কিছু হয় দেওয়া হয় একদিন বা 2 দিন পরে, তৎক্ষণিকভাবে দেওয়া হয় না। এই ক্ষেত্রে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা বা ব্যবস্থা নেবেন কিনা? আচ্ছা, আমি ভুলে যাব এই আপনারা যেটা সর্বশেষ যেটা কোশ্চেন যেটা ছিল, তো এইটা আসলে জঙ্গল সলিমপুরে আমরা গিয়েছি, আমি আসছি আসলে বৃহস্পতিবারে এখানে বিকেলের দিকে। তো বিকেলের দিকে আসার পর এখানে জয়েন্ট অন করে ওই দিন সন্ধ্যা বা রাতই হয়ে গেছে, অন্যান্য আমাদের যে আনুষ্ঠানিকতা আছে এটা শেষ করতে। তো আমরা শুক্রবারে কিন্তু গিয়েছি আসলে হুট করে, হ্যাঁ। তো হুট করে আমার কাছে মনে হলো যেটা আমি আসার আগে বহু শুনেছি, জঙ্গল সলিমপুরের নাম শুনতে শুনতে বেহস অবস্থা। তা আগে নাকি এটা ওই যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, দেশের ভিতরে দেশ, এরকম অনেক কাহিনী টাহিনী শুনছি। এর মধ্যে আবার যে র্যাবের যে কাহিনীটা ঘটলো, র্যাবের একজন ডিএডি মারা গেল, তো এগুলোর খুব আলোচিত বিষয় ছিল। তো পরবর্তীতে যে যখন একটা কম্বাইন অপারেশন করলো ওইখানে একেবারে আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ সবাই সব মিলে, তো এটাও বেশ আলোচিত ছিল এবং এটা সব ক্ষেত্রে আপনাদের প্রশংসিত হয়েছে। তো আমার মনে হয়েছিল যে আমাদের যেহেতু বেশ ফোর্স এখন ওখানে আছে, অস্থায়ীভাবে ক্যাম্প স্থাপন করা হয়েছে, 2টা স্কুলে আছে, তো ওগুলো দেখা এবং আসলে ভিতরের আসলে বিষয়গুলো একটু সরেজমিনে দেখা দরকার, এটা দেওয়া, ওই জন্যই যাওয়া। তো প্রেস রিলিজের ব্যাপারে বা আমাদের এখান থেকে জানানোর ব্যাপারে যদি এগুলো আসলে তাৎক্ষণিকভাবে দিলেই ভালো হয়। আর অন্যান্য অপারেশনসের যে বিষয়গুলো আছে, যে ফিডব্যাক যেগুলো আমাদের এটা দিলে আপনাদের জন্য একটু সুবিধা, ব্রডকাস্টের সুবিধা, বা এখানে অনেক সময় দেরি হলে ধরে না বা এটা প্রচার ওইভাবে হয় না, এটা আমরা জানি। আমরা আগে থেকে এটা আবার দুপুরের মধ্যে দিলে আরও ভালো হয়, যে বিকেলের দিকে দিলে তখন আবার নিতে চায় না, পরের দিনে চলে যায়, এটা আবার পুরাতন হয়ে যায় খবরটা। তো বিভিন্ন মাধ্যমে এখন তো সব মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, দেখা গেলো যে সাংবাদিকেরা দেওয়ার আগে মোটামুটি কেমনি ওরা সোশ্যাল মিডিয়াতে চলে আসে। তো ওইটা আমরা চেষ্টা করবো যেন এটা একটা যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের কিছু ঝামেলা থাকে, কিছু আনুষ্ঠানিকতা শেষ করে আসলে সব কিছু করে দিতে হয়, অনেক সময় আইনগত কিছু জটিলতা থাকে। তা আমরা চেষ্টা করব যেটা আমাদের দায়িত্বে যারা আছে, এই বিশেষ করে এই যে এই আপনাদের সাথে যারা ইন্টারাকশন করে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, তো ওনাদের সাথে একটু বলবো যে এটা যেন যত দ্রুত সম্ভব আমাদের আইনগত প্রক্রিয়ার সমাধান শেষ করে এটা যেন দিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, প্রশ্নগুলো বা এমনি আপনাদের সাথে মানে আজকে তো আসলে প্রশ্ন উত্তরের চাইতে সবচেয়ে বেশি প্রয়োজন আছে, কিন্তু আমরা একটু চাই যে একটু ভালো একটা পরিবেশে একটু ইন্টারাকশন, আমরা একটু কথা বলি একটু। আপনারা যেহেতু এখানকার স্থানীয় মানুষ, আপনারা কিন্তু ইনস অ্যান্ড আউট সব জানেন, মানে চিটগাং ভৌগোলিক অবস্থান নিয়ে কথা বলছিলেন। এখানে পাহাড় আছে, সাগরও আছে। পাহাড়ের গৃহ সন্ত্রাসী, পাহাড়ি সদস্য সন্ত্রাসী গ্রুপ না, চাঁদাবাজের পুরো পাহাড়ি গ্রুপ আছে, যারা আপনার এই সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া, রাঙ্গুনিয়া এইসব এলাকায় যেসব খামার আছে, খামারে এসে স্টাফ কিডন্যাপ করে কোটি টাকা চাঁদাবাজি করে। এটা কেবল বই আসছে, আমার কাছে প্রায় 23টার মতো স্টোরি আছে। তো এটা একটা বিষয় আছে। আর টার্গেট কিলিং, নগরের টার্গেট কিলিংটা বলা হয়ে থাকে রাউজান থেকে এসে করে। আবার রাউজানের বিষয়ে কথা বলে তারা পাহাড় থেকে আসে, মানে খাগড়াছড়ি বা রাঙামাটি অন্য কোথাও থাকে। তো এইসব বিষয়ে সিএমপিও দীর্ঘদিন কাজ করছে, ওনাদের রেঞ্জের সাথে এবং সেনাবাহিনীর সাথে সমন্বিত একটা পদক্ষেপ নেওয়ার কথা। এর ভিতরে নির্বাচন আসলো আর সেটা হয়ে ওঠে নাই। তো ওই টার্গেট কিলিংটা বন্ধের জন্য বড় একটা পরিকল্পনা নেওয়ার কথা ছিল ডিআইজি লেভেল আপনাদের রেঞ্জের। এই বিষয়টা কতটুকু আছে বা আপনার নলেজে আছে কিনা? মানে এই রোডে যেটা কক্সবাজারের যে রোডটা, মানে কৌশলে, বিভিন্ন কৌশলে আর কি। হ্যাঁ,
ওটা কি পরে কি ইয়ে হয়েছিল মানে পরে উদ্ধার পুলিশ ছিল, ওরাই উদ্ধার করে দিয়েছে। ডাকাতটা পালাই গেছিল আর কি। এটা রাতে রাতে আজকে রাতে 2:30 কোন জায়গায়, এটা কোন জায়গায়? মিরসরাই মিরসরাই, আচ্ছা আচ্ছা। ও যাক, তাও মানে ডাকাতির ঘটনাটা ঘটে নাই আর কি, অ্যাটেম্প ছিল। ওগুলো উদ্ধার হয়েছে পুলিশের কারণে। হয়তো তাৎক্ষণিক পুলিশ হয়তো ওখানে ছিল, এটা হ্যাঁ। এটা ওদের জন্য আমাদের কোনো স্টেপ আছে কিনা। ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি সম্প্রতি মাদকের জন্য প্রস্তুত হয়েছেন দেখলাম। চট্টগ্রামে বিশেষ করে উত্তর চট্টগ্রামে আমরা বিশেষ করে ফটিকছড়ি, রাউজান, অস্ত্রের পাশাপাশি ফটিকছড়ি অঞ্চলে আমি ফটিকছড়ির বাসিন্দা, চট্টগ্রাম বড় একটি উপজেলা যেখান দিয়ে রামগড় সীমান্ত রয়েছে। এই এলাকায় কিন্তু মাদকের যে স্থিতি সেটা বেড়েছে। আমরা এই রোজপুর এবং ফটিকছড়ি যে থানাগুলো রয়েছে আশেপাশে, এই থানাগুলোতে মাদকের বিরুদ্ধে যে অভিযান সেটা একদম গত বিশেষ করে 5 আগস্টের পথে একদম দেখা যায়নি বললে চলে। এটা নিয়ে আসলে একটু যদি আপনার দৃষ্টি আকর্ষণ করছে, বা এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি, মাদক নিয়ে মাদক নিয়ে কাজ করছেন ঢাকায়? ভাই একটু সাইদুল মোহাম্মদ কাস্তের অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে আমার বাড়ি সীতাকুণ্ড এবং বীরেশ্বরীতে মহাসড়কে প্রতিনিয়ত কোথাও না কোথাও কিন্তু চুরি ডাকাতি প্রতিনিয়ত হচ্ছে। এই বেশ কিছুদিন আগে যাত্রীদের গাড়িতে কিন্তু চিন্তাই বলি, ডাকাতি বলি, এটা হয়েছে। কিন্তু আসলে যেখানে পুলিশ থাকার কথা ছিল, ওদের অভিযোগ পুলিশ ছিল না, ওরা ট্রিপল লাইনে কল করতে এরপর দেরি করে আসছে। এরা থানায় গেছে, থানায় যাওয়ার পরে পুলিশ বললো ওরা আপনাদেরকে যখন একটা লোহা অথবা কোনো কিছু একটা মানল, আপনারা কেন দাঁড়াবেন? তখন থানা থেকে বলা হয়েছে আপনার একটা মোবাইল হারিয়ে গেছে, এই মর্মে একটা জিডি করে। মানে কি হয়েছিল আর আগে বলেন তো? যাত্রীরা বিয়ে শেষ করে আসার সময় ওদের মাইক্রোবাসে পেছনে একটা লোহা অথবা কোনো কিছু একটা মেরে দিচ্ছে। তো ওরা দাঁড়াইছে কি করলো গাড়ি থেকে, এটা দেখা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ওদের যারা নামছে ওদের কাছ থেকে সবকিছু নিয়ে দিচ্ছে। ওরা বাঁচার জন্য মসজিদে গিয়ে আশ্রয় দিচ্ছে। ওখান থেকে ট্রিপল লাইনে ফোন করছে, সীতাকুণ্ড থানার পুলিশের সাথে কন্ট্যাক্ট করেছে। পরে ওরা ভোর 6টার দিকে সীতাকুণ্ড থানায় যখন গেছে, তখন থানা থেকে তাদেরকে বললো যে আপনারা জানালেন কেন, মানে কি করবো এটা দেখাতে দরকার ছিল না। পরবর্তীতে ওদেরকে বলা হলো যে আপনার একটা মোবাইল হারিয়ে গেছে, এই মর্মে জিডি করেন। এটা ভোর 4টার ঘটনা। এরপরে আসলে যারা ভুক্তভোগী গরিব পরিবার, ওদের সাথে আমি কথা বলার পরে এখানে ওদের দাবি হচ্ছে 7 থেকে 8 জন ছিল। তো আমি যখন নিউজটা করতেছি, আমি নাম বলবো না, আমি আপনাদের বেশ কয়েকজনের সাথে কথা বললাম, আমাকে রিকোয়েস্ট করা হলো ভাই চিন্তায় রাখেন, টাকাতে দেখিয়ে না। আমি দেখলাম ওনার কথা, আমি বললাম। এরপরে মানে কোথায় নিয়ে তো সীতাকুণ্ডতে কোথাও না কোথাও আসলে মানে ওখানে কি ওই এটা কবেকার ঘটনা? এটা 4-5 দিন আগে ঘটনা। তাহলে হ্যাঁ সেটাই, এটা এরকম আসলে অনেক কিছু আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা এই শোনেন, আমি প্রথমেই বলে নাই, এটা হচ্ছে আমরা এখানে আজকে বসেছি কিন্তু আপনাদের সাথে জাস্ট একটা গেট টুগেদার করা, মত বিনিময় করা, একটু আপনাদের সাথে একটু পরিচিত হওয়া, চেনা জানা। আমাকেও একটু চিনলেন, আপনাদের একটু চিনলাম, এই যে কথাবার্তা হচ্ছে এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ওভারঅল একটা আচ্ছা আমরা একটু তাহলে শুরু করি। হ্যাঁ প্রথমেই আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ডাকে আপনারা সবাই এখানে, গণমাধ্যম কর্মীদের অনেকে এখানে চলে এসেছেন। তো
আপনারা নিশ্চয়ই হয়তো বা আমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেন যে আমরা যেহেতু পুলিশে চাকরি করি, আমরা এখানে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য এই চট্টগ্রাম জেলায় এসেছি। চট্টগ্রাম জেলায় যারা পুলিশে চাকরি করে বা অন্যান্য সরকারি কর্মকর্তা যারা আছেন, সবাই কিন্তু এই চট্টগ্রাম জেলার নিজস্ব মানে অধিবাসী না। তো তারা কিন্তু কোনো না কোনো অন্য কোনো জায়গা থেকে এখানে আসে এখানে সার্ভিস দেওয়ার জন্য। আপনারা যারা আছেন আপনারা কিন্তু এখানকার, আপনারা এই মাটির সন্তান, আপনারা এখানকার সব কিছু জানেন। আপনারা হচ্ছে আপনাদের মধ্যে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি থাকতে পারে বা অনেক কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু নাই। কারণ আপনারা এখানেই বেড়ে উঠেছেন, সকলের সম্পর্কে জানেন। তো ওই জন্য আপনাদের সাথে প্রথমেই মত বিনিময় করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে আমি কিছু ইনপুট পাবো। তো যাই হোক, এখন এই জন্যই আসা। চট্টগ্রাম জেলা আসলে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা জেলা, মানে দ্বিতীয় বৃহত্তম নগরী বলা যায়। এটা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীও বটে। আবার প্রাকৃতিক নৈসর্গ বিবেচনা করলে সেটাও কিন্তু একটা মানে বলা হয় যে এটা প্রাচ্যের রানী। তো সেরকম একটা জায়গায় আমাকে প্রদান করে আমি সংশ্লিষ্ট সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা ঐতিহ্যবাহী একটা জেলায় আমার পদায়ন হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। সেই সাথে এটাও ফরিয়াদ করি যে আল্লাহ যেন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে পুলিশ সুপার হিসাবে, তো এই দায়িত্বটা যেন আমি যথাযথভাবে মানুষের সেবা করতে পারি, মানবিকভাবে কাজ করতে পারি এবং এইখানে সকলের যে যার যার প্রাপ্যতা পুলিশের পক্ষ থেকে যেটা দেওয়ার কথা সেটা যেন দিতে পারি। তো এইটাই মূলত আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখানে আসার পরে যেহেতু চট্টগ্রাম সম্পর্কে খুব বেশি পূর্বে অভিজ্ঞতা ছিল না, আমি আসার পরে চেষ্টা করেছি একটু জানার, যে এটার ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে সব কিছু জানার, যে আমাদের একেবারে এখানকার মূলত চট্টগ্রামের উত্তর এবং দক্ষিণের যে ভাগগুলো আছে, উত্তরের অংশে বিশেষ করে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, তারপরে এই হাটহাজারী, আবার দক্ষিণের অংশে যদি আমি ধরি লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, এগুলো একটু বৈশিষ্ট্যগত দিক দিয়ে বা সব দিক দিয়ে কিন্তু একটু ভিন্ন মাত্রার আর কি। আবার যদি একটু পশ্চিম দিকে যদি যাই, যেটা যে সীতাকুণ্ড বা মিরসরাই বা যে জোরারগঞ্জ, এগুলো আবার একটু অন্যরকম, মানে এক একটা অঞ্চলের এক এক রকমের ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য এক এক রকমের, সেখানকার অপরাধ প্রবণতা এক এক ধরনের। তো এইটা বিবেচনা করে আমরা আসলে আমাদের প্ল্যানটা আমরা সাজাবো। তো এখানে কিছু বার্নিং ইস্যু আপনারা অনেকেই হয়তো বা সবসময় যেই কথা বলেছেন, কয়েকটা বিষয় এখানে ফুটে উঠেছে। বিশেষ করে এখানে সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে আপনারা বলেছেন এবং এটা হয়ে আসতেছে। চট্টগ্রাম অনেক বিশাল বড় একটা জেলা, এখানে সবকিছু যে নিয়ন্ত্রণে আছে এরকম না, সব বিচ্ছিন্ন ঘটনা এটা ঘটে থাকে, সারা বাংলাদেশে ঘটে থাকে। এর মধ্যে জঙ্গল সলিমপুর একটা আলোচিত একটা নাম। আমরা এখানে জয়েন করার পূর্বেই আমি নিজেও শুনেছি, বহুবার শুনেছি এবং বহুবার আলোচিত হয়েছে। ওখানে কেউ যেতেও পারতো না। তো কিছুদিন আগে আমাদের পুলিশ উইক হলো। এই পুলিশ উইকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা আমাদের ঘোষণা দিয়েছেন বা ওখানে একটা 2-3 বার আলোচনা করেছেন এই জঙ্গল সলিমপুর নিয়ে স্পেশালি। তো ওখানে ওনাদের যে সরকারের যে প্ল্যান, তো ওইখানে কিন্তু 2টা পুলিশ একাডেমি হবে, যে ওখানে পুলিশ একাডেমি করবে, যেটা ট্রেনিং সেন্টার, পুলিশ ট্রেনিং সেন্টার। তো যার ফলে যেটা হবে যে ওইখানে পুলিশ সেন্টার ট্রেনিং সেন্টার যখন হবে, তো সেক্ষেত্রে তো ওইখানকার যে এখন যে জায়গাটা আমার কাছে বেশি মনে হয়েছে যে বেশি ভালোরেবল, সেটা হচ্ছে যে রাস্তাঘাট নাই। এই ভেতরের রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন যেটা, সেটা কিন্তু হবে। এবং পুলিশের ওইখানে যেহেতু পুলিশ থাকবে, অন্যান্য বাহিনীরও ওইখানে তখন তৎপরতা থাকবে, তখন কিন্তু সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। এখনও যেটা দেখছেন যে আমাদের 2টা অস্থায়ী ক্যাম্প ওইখানে আছে 2টা স্কুলে। তো এই 2টা স্কুলে আমরা একটু ওইখানে স্থায়ীভাবে তাদের বসবাসের জন্য একটা জায়গা আমরা নির্ধারণ করে দিয়েছি এবং ওইটাও মোটামুটি শেষ হওয়ার পথে। তো ওইটা শেষ হলে ওইখানে আমরা কিন্তু ওই যে স্থায়ীভাবে ওইখানে পুলিশ কিন্তু আপাতত ওই পুলিশ ট্রেনিং সেন্টার বা একাডেমি হওয়ার আগে ওইখানে থাকবে। তো পুলিশ যখন থাকবে তখন কিন্তু এটা আস্তে আস্তে স্বাভাবিক হবে। আর এখানে একটা বক্তব্য উঠে এসেছে যে একটা পক্ষকে বিতাড়িত করে আরেকটা পক্ষকে ঢোকানো,
এরকম কোনো ইন্টেনশন আমাদের নাই। আমাদের ইন্টেনশন হচ্ছে ওইখানে একটা স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরা অন্যান্য মানে বাংলাদেশের অন্যান্য জায়গায় যেভাবে স্বাভাবিক পরিস্থিতি থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করি ঠিক সেভাবে ওইখানে করবো, এবং ওইটা যেন কেউ যেন না মনে করে যে এটা আসলে দেশের ভিতরে আর একটা দেশ বা রাষ্ট্রের ভিতরে আর একটা রাষ্ট্র বা আর একটা সমাজ ব্যবস্থা যেখানে ভিন্ন রকমের সব কিছু, যে আইসোলেটেড কোনো কিছু, তো এরকম কিছু যেন না থাকে। আমরা একটা স্বাভাবিক একটা পরিবেশে ওইখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। তো এটা হচ্ছে প্রথম প্ল্যান, এটা সরকারের প্ল্যান, এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে রাউজান নিয়ে বেশি অনেকেরই দেখলাম, যেহেতু রাউজানে অনেকগুলো এই 5 আগস্ট পরবর্তী সময়ে মানে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে, অস্থির অবস্থা ছিল, এবং ধরে নেওয়া হয় যে এই মেট্রোতে কিছু ঘটনা ঘটেছে যেটার পিছনেও হয়তোবা ওই রাউজান বা রাউজান কেন্দ্রে কোনো হাত রয়েছে। তো এটা নিয়ে আমাদের প্ল্যান আছে, তো আমরা এটা নিয়ে কাজ করছি। ওইখানে আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমি নতুন আসলাম, আমি চেষ্টা করতেছি ওখানকার ভিতরের আসলে বিষয়গুলো জানা। তো আমি যদি ভিতরের বিষয়গুলো না জানি তাহলে হয়তো আমি যদি একটা অপারেশনে যাই বা কিছু একটা করতে যাই সেটা হয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাদের সাথে এখানে কথা বললাম, এখানে আমাদের যেটা মানে সবাই কোঅর্ডিনেট ওয়েতে একটা বড় ধরনের একটা কিছু করা, সেটা আমরা চেষ্টা করতেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, র্যাব আছে বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কাজ করতেছে। আমরা অচিরে দেখতে পাবেন, এটা আমরা সবাই মিলে আমরা আমাদের সিনিয়র স্যারেরা, আমাদের এখানে চট্টগ্রামের যে মাননীয় ডিএসি স্যার আছে, বিভাগীয় কমিশনার, ওনাদের সাথেও আমরা কথা বলেছি এবং এটা আমরা একটু আগাচ্ছি। এটা আপনারা হয়তো যখন আমরা কাজ করবো তখন হয়তো বুঝতে পারবেন। তো সেটা আমরা হয়তো একটু বড় আকারে এটা কাজ করবো। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল এর নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই করব। এবং সেক্ষেত্রে কোনো সন্ত্রাসী বা সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রশ্রয় দেব না, প্রশ্রয় দেওয়ার সুযোগই নাই, এবং এক্ষেত্রে আমরা একেবারে 0 টলারেন্স নীতি গ্রহণ করব। এবং সেক্ষেত্রে আমরা দেখা যাক আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা সামর্থ্যের পুরোটা দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের কিছু সোর্সিং দরকার বা কিছু আমাদের ওইখানকার যে একেবারে ভিতরের যে ইনফরমেশনগুলো এগুলো আমাদের দরকার হয়। এগুলো আসলে ওভারনাইট কোনো কিছু করা একটু কঠিন, তো ওই জন্য আমরা চেষ্টা করতেছি, এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এইটা একটা বিষয়, এখানে কোনো দল মত বা অন্য কোনো কিছু নাই, আমরা একেবারে কাজ করতে চাই। শুধু এখানে না, আমরা অন্যান্য জায়গাও যদি ঝামেলা থাকে সেখানেও আমরা কাজ করব। আর দক্ষিণ অংশের যেটা আছে ওখানে বিভিন্ন রকমের প্রবলেম আমি শুনেছি, বিশেষ করে এই যে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী বা চন্দনাইশের এলাকায়, যে ওখানে এই মাটি কাটাকে কেন্দ্র করে বেশ ঝামেলা আছে। ওখানে ইট ভাটা বা অনেক অবৈধ ইট ভাটাও আছে বা এরকম অনেক বিষয় আছে। তো এগুলোর কিছু জেলা প্রশাসনের কাজ আছে, আমাদের কাজ আছে, আমরা সমন্বিতভাবে সবাই একসাথে কাজ করব। আর সেই সাথে যেহেতু মাদকের যে ভয়াবহ যে দাপট বা বাংলাদেশে, এর মধ্যে সবচেয়ে অন্যতম বড় একটা হয়ে দাঁড়াইছে ইয়াবা। এই ইয়াবার যে রুট এটা আমরা জানি, যতটুকু আমরা যেহেতু পুলিশে চাকরি করেছি, আপনারা সাংবাদিকরা সবাই জানেন, যেটা আমরা ওই বাইরের রাষ্ট্র থেকে কোনো পার্শ্ববর্তী যে রাষ্ট্র দেশ আছে কক্সবাজারের পাশে, মিয়ানমার থেকে আসে, এবং রুটটা কিন্তু ওদিক দিয়ে যদি ঢাকাতে যায় বা দেশের অন্যান্য অঞ্চলে যদি যায় সেটা মোটামুটি চিটাগাংয়ের উপর দিয়ে যাওয়ার কথা কক্সবাজার হয়ে। তো ওই মাদকের ব্যাপারেও আমরা কাজ করব। আমাদের এমনিতেই এই বিষয়গুলো যেগুলো একেবারে রেগুলার বিষয়, এটা তো চলমান, তারপর আমরা একটু বিশদ আকারে কীভাবে করতে পারি এই মাদকের ব্যাপারে, এটা আমরা প্ল্যান করে আমরা আরেকটু সময় নিয়ে আমরা কাজ করতেছি। আর মাদকের এমনি বিরুদ্ধে নিয়মিত যে অভিযান, এটা তো সবসময় চলে এবং এখনও চলতেছে, প্রতিদিনই ধরা পড়তেছে কিছু না কিছু। তো এটা আরও ভালোভাবে কিভাবে ট্যাকেল দেওয়া যায় মাদকটা, এটা আমরা কাজ করতেছি। তো এর বাইরে যেগুলো আছে অন্যান্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বা অপরাধ যে প্রবণ যে জায়গাগুলো, যেটা বলেন যে ডাকাতি বা ছিনতাইয়ের যে বিষয়গুলো, মহাসড়ক আমাদের আছে একেবারে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে একটা, চট্টগ্রাম থেকে ঢাকা থেকে ফেনী পর্যন্ত প্রায়। তো এই অনেক বড় একটা মহাসড়ক, এই মহাসড়কগুলো নিরাপত্তা বিধানের জন্য মূলত কাজ করে হাইওয়ে পুলিশ। তো
তো তাদের নিয়মিত পেট্রোল থাকে রাতে। তো এর পাশাপাশি আমাদের জেলা পুলিশের যে থানাগুলো আছে তারাও কাজ করে এবং কাজ করব আমরা যেন নিয়মে কোনো ওই যে এই ছিনতাইয়ের ঘটনা বা ডাকাতির ঘটনা যেন বিশেষ করে রোড ডাকাতি যেন না হয়, তো সেটার ব্যাপারে আমরা কাজ করব এবং কাজ করতেছি অলরেডি। তো এটা আস্তে আস্তে কমার কথা দেখা যায় ইনশাল্লাহ। তো এটাও কাজ করব। ও সামনে তো যে ঈদুল আজহা হয়তো 27 বা 28 তারিখে হওয়ার কথা। তো 27 বা 28 তারিখে ঈদুল আজহা আছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে যে গরুর যে হাট বা গরু ছাগলের হাট যেটা, তো এই হাটগুলো এই চট্টগ্রামে আমাদের মানে মেট্রো বাদ দিয়ে প্রায় 245টার মতো হাট আছে। এর মধ্যে স্থায়ী হাট যেগুলো আছে 50 বা 52টার মতো, আর বাদ বাকি অস্থায়ী ভিত্তিতে যেটা যে লোকাল চাহিদার প্রেক্ষিতে যে হাটগুলো হয়, যেটা স্থানীয়ভাবে ইউনো মহোদয়রা অনুমতি দিয়ে থাকে। তো এই হাটগুলো এখন গরু বিক্রি হবে বা গরু ছাগল বা অন্যান্য গবাদি পশু কোরবানির জন্য যেগুলো এটা বিক্রি হবে। তো এইসব জায়গায় যেটা হয় যে ওই সময়টাতে যেহেতু গরু নিয়ে আসা হয়, নিয়ে যাতায়াত করে, তারপরে ওই যে অর্থনৈতিক ট্রানজাকশান হয়। তো মানুষ হচ্ছে টাকা পয়সা নিয়ে যারা গরুর যারা আড়তের বা যারা ওই যে বড় যে গরুর ব্যবসা করে ব্যবসায়ীরা, তারা কিন্তু বড় অঙ্কের টাকা পয়সা লেনদেন করে বা নিয়ে যায় বা সাথে করে ফিজিক্যালিও নিয়ে যায়। তো এইসব ক্ষেত্রে আমার যে বার্তা থাকবে, যদি মনে হয় যে তার কাছে বেশি পরিমাণ টাকা এবং এটা সেফটি এবং সিকিউরিটির জন্য তার কাছে মনে হয় যে এটা আমার কাছে সিকিউর মনে হচ্ছে না, আমি নিয়ে যাব, সেক্ষেত্রে আমাদের যদি সহযোগিতা চাই, যে এলাকায় বা যে থানা এলাকায় পড়বে, আমি ওই থানা এলাকায় বলে দেবো, এখনই বলে রাখতেছি, যেন তাকে স্কট দেয়, মানে পুলিশই স্কট দিবে। তো এইটার ব্যবস্থা আমরা করব, যেন এটা আমাদের কিন্তু জানাইতে হবে। এখন আপনি যাচ্ছেন, আপনার কাছে 2 কোটি টাকা আছে বা 50 লাখ টাকা আছে, এটা তো আমি জানবো না, এটা তো আমাকে জানাইতে হবে। জানালে আমি অবশ্যই এটা আমি ব্যবস্থা নিব। তো এইটা একটা বিষয়। আর হচ্ছে গরু যাতায়াতের পথে যেন কোনো জায়গায় মিসিংয়ের বা ওই যে ডাকাতি বা ছিনতাই বা মিসিংয়ের বিষয় যেন না আসে বা মিসিং না হয়, সেটার জন্য আমাদের তৎপরতা অধিক মাত্রায় এটা থাকবে। এবং প্রয়োজন হলে আমাদের যা আছে, আমাদের পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ এবং বাইরে থেকে প্রয়োজন হলে আমরা নিয়ে আসব, নিয়ে এসে আমরা এটা এই নিরাপত্তাটা আমরা বজায় রাখার চেষ্টা করব। তো ওভারঅল এরকম একটা বিষয় আছে। এখন সব মিলে সার্বিকভাবে যেটা যেটা বলতে পারি, মোটা দাগে বলতে পারি যে চট্টগ্রাম, পুরো চট্টগ্রাম অঞ্চলে বা চট্টগ্রাম জেলার আমার যে এলাকাটা, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং যানবাহন নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা সেটা করব। আর এর বাইরে যেটা ইন্টারনাল যে পার্ট আছে, আপনারা দেখেছেন যে 5 আগস্টের পরে যে পুলিশের যে মনোবল যেটা ছিল, এখান থেকে আমরা আসলে খুব ভঙ্গুর একটা অবস্থা ছিল। এই ভঙ্গুর অবস্থা থেকে আমাদের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে, মানে আমাদের একেবারে পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে আমাদের যে যে ইউনিটগুলো কাজ করতেছে, সব স্যারেরা চেষ্টা করেছে যে একটা স্টেবল একটা অবস্থায় যেন যাই আমরা। তো এখন মোটামুটি আমরা ভালো অবস্থায় আছি। আগের যে হারানো মনোবল আমরা অনেকটা ফিরে পেয়েছি। আমাদের ইন্টারনাল যে বিষয়গুলো আছে, ইন্টারনাল যে আমাদের কোথাও যদি কোনো গ্যাপ থাকে, আমাদের কোনো সদস্যরা যদি এখনও যদি ওই যে পথ বিচ্যুত থাকে বা যারা লাইনে নাই, পেশাদারিত্বের সাথে কাজ করতেছে না, তাদের বিরুদ্ধে আমাদের একেবারে 0 টলারেন্স থাকবে। যে এইটা কোনোভাবে আমরা মেনে নেব না যে আমাদের কোনো সদস্য অপেশাদারিত্ব সুলভ মনোভাব নিয়ে কাজ করছে বা থানায় কোনো অভিযোগ আসলে সেটা ভালোভাবে দেখছে না। আর একটা বিষয় যে আমি এটা বারবার, যেটা আমি প্রত্যেকটা থানায় যাওয়ার পরে যে জিনিসটা আমি সবসময় বলে থাকি, যে একজন অভিযোগকারী বা একজন যে সেবা প্রত্যাশী যে আসবে, সে আসার পরপরই তার সাথে যেন ভালো আচরণ, ভালো ব্যবহার করা হয় এবং তার কাছ থেকে সে যা বলতে চায় এটা অত্যন্ত ধৈর্য সহকারে শোনা। এই আমি যদি ধৈর্য সহকারে শুনি, তাহলে কিন্তু তার যে আসবে তা সে কিন্তু অন্তত বুঝবে যে না, আমার কথাটা পুলিশ অফিসার ভালো করে শুনেছে। তাহলে তার যে রাগ, খুব অভিমান কিন্তু প্রথমেই অর্ধেক চলে যাবে। আর বাদ বাকিটা আমি আমার আইনগত যে ব্যবস্থাটা সেটাই নেব। এখন অনেকে হয়তো বা জানেও না, মানে যারা আসে এমন অনেক বিষয় নিয়ে আসে যেটা হয়তো পুলিশের নাম অথবা পুলিশের ডিল করার সুযোগও নাই। সেক্ষেত্রে আমি যদি ভালো করে বলে থাকি যে ভাই এটা দেখেন, এটা আমার এই এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা আপনি অমুক জায়গায় যান,
বা সেখানে যদি আমি সুযোগ থাকলে বলেও দিতে পারি যে আপনার এই বিষয়টা এটা আপনার এখানে, বা অনেক সময় থাকে লিগ্যাল এইডের বিষয় থাকে, অনেক বিষয় থাকে, তো সেখানে যদি বলে দেয় তাহলে এই যে সেবা প্রত্যাশী যে আসলো সে কিন্তু পুলিশের উপরে স্যাটিসফাইড থাকবে। তো এই বিষয়গুলো আমরা একটু জোর দিয়ে যেন একটা জনবান্ধব পুলিশ, যে জনবান্ধব পুলিশ আমরা দেখতে চাই। যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের স্যারেরা তো কাজ করতেছে, আর আমরা যেটা চট্টগ্রামে আমি যেটা করতে চাই যে একটা জনবান্ধব মানবিক পুলিশ, এটা আমি একটু করতে চাই। এটা আমার ফার্স্ট টার্গেট, যে সবাই যেন অন্তত ব্যবহার আচরণ এটা যেন হচ্ছে সবাই সেবা প্রত্যাশী যারা আছে যারা বিক্ষুব্ধ যারা বা যারা অভিযোগকারী, তারা যেন এই ভালো সেবাটা পায়, ভালো আচরণ পায়, এইটা আমি একটু নিশ্চিত করতে চাই সব জায়গায়। এখন এখানে এটার সাথে যারা তাল মিলাতে পারবে না তারা চলে যাবে, আর যারা তাল মিলাতে পারবে যে না হ্যাঁ এটা আমার করা দরকার, মানে স্যার যেটা বা চাচ্ছে বা চট্টগ্রাম জেলা পুলিশ বা বাংলাদেশ পুলিশ যেটা চাচ্ছে সেটা যদি তাল মিলাতে পারে থাকবে, আর তাল মিলাতে পারলে না পারলে চলে যাবে। স্পষ্ট কথা, এটা আমি চাই এবং এটা আমি করতে চাই। এটা আপনাদের সহযোগিতা চাই। আপনারা যারা এই চিটাগং জেলার গণমাধ্যম কর্মী আছেন, সাংবাদিক, আপনারা অনেক বড় মাপের সাংবাদিক এখানে আছেন। হয়তোবা আমি অনেকেই হয়তোবা এখন চিন্তাছি না, আস্তে আস্তে পরিচয় হবে, ব্যক্তিগত পরিচয় হবে, একসাথে কাজ করব, তখন হয়তো বুঝতে পারবো। তো আপনারা অনেক সম্মানিত ব্যক্তি। এখন আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা বাইরে থেকে আসছি, আপনাদের সেবা করার জন্য আসছি। এখন আপনাদের সেবা নিতে গেলে আমাদেরও কিছু দিতে হবে, মানে সেবা না দিলে কিছু না তথ্য দিতে হবে বা আমাদেরকে একটু জানাইতে হবে। তো এইটা বলে আমি আসলে শেষ করছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক সময় দিয়েছেন, অনেক কষ্ট করে, অনেক গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট বাদ দিয়ে আমার এখানে এসেছেন, এই জন্য আমি অনেক কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। দর্শক ভাই, আমার ছোট্ট একটা অভিযোগ আছে। দর্শক ভাই, আমার ছোট্ট একটা অভিযোগ আছে। অভিযোগ বাদ অভিযোগ, আমার ছোট্ট একটা অভিযোগ আছে। আচ্ছা, অভিযোগ আমারও জানালেন, সমস্যা নেই। আপনি যেটা বলেছেন যে রাউজার নিয়ে তাড়াহুড়া করলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমন্বিত অভিযোগ করার কথা বলবো, ইনশাল্লাহ হবে। আমি একটু প্রশ্ন নিতে হচ্ছে যে আপনি কি মনে করছেন যে এখন যদি পুলিশ সেখানে অভিযানে যায়, পুলিশকে আক্রান্ত হতে পারে, সেখানে রক্তপাত করতে পারে কিনা? না না, এটা না, আরে ভাই আপনি বুঝে নাই, মানে আমরা আক্রান্ত হতে পারি, এটা তো আমাদের আমরা আগেও দেখেছি বিভিন্ন থানায় ইন্সপেক্টর বা ইন্সপেক্টররা কোনো রাজনৈতিক দলের কারণে বা কারোর সহযোগী বন্ধু বান্ধবদের নিয়ে আসলে পুলিশের উপর একদম প্যাকেট করা হয় বা বলতে হয়। এখনো আমরা জেলা বিভিন্ন থানায়, বিশেষ করে হাটাজারি, রাউজান, ফরিদপুর, জাগরণী, এইসব থানায় কিন্তু সরকার দলীয় বা বিরোধী দলীয় কাউকে নিয়ে আসে বা তাদের পরিচিত কাউকে নিয়ে এসে পুলিশের অ্যাসাইনমেন্ট শুরু করে প্রচুর চাপে থাকে। আমার কাছে হাটাজারি, ফরিদপুর, রাউজান 3টা কেস আছে এরকম। এই ক্ষেত্রে রাজনৈতিক চাপ থেকে মুক্ত হয়ে মানে অপরাধ দমন করা যাবে কিনা? এরকম কিন্তু আমরা আমার কাছে এখনো মনে হয় নাই, বা এরকম কোনো প্রেশারের মুখে আমি পড়িও নাই। এটা আমাদের যেটা পুলিশিং যেভাবে করার দরকার সেভাবে আমরা করবো, পেশাদারিত্বের সাথে, আইন মেনে এবং আইন অনুযায়ী যেটা হবে। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের মাইনর অ্যাক্ট আছে, মেজর অ্যাক্ট আছে, মানে আইন যেগুলো আছে, তো পিআরবি আছে, পুলিশ অ্যাক্ট আছে, তো আমরা এগুলো নিয়ে কাজ করব। এর বাইরে মানে আমাদের মূল ইয়েটা থাকে পেশাদারিত্বের সাথে কাজ করা। আর আরেকটা বিষয় বললেন যে আমাদের একটু সময় নিচ্ছি, সময়টা আমাদের না, মানে আমি সময় নিচ্ছি কি কারণে, যে আমি তো কেবল আসলাম, তো এখন একটা জায়গায় গেলে তো সেইটা সম্পর্কে আমার জানাও লাগবে। আর ওইটা তো একেবারে মানে প্লেন ল্যান্ডও না, ওইখানে অনেক পাহাড় আছে, জঙ্গল আছে, বা অনেক বিষয় আছে, অনেক ইকুয়েশন থাকতে পারে, ওই ইকুয়েশন তো আমার জানা লাগবে। এখন আমি কোনো ওই যুদ্ধ শুরুর আগে যদি সব প্ল্যান না করে যুদ্ধ শুরু করে, তাহলে তো আপনার যুদ্ধে কি পরাজয় অবধারিত। আমার ছোট্ট একটা অনুরোধ আছে, একটু জানানোর জন্য আপনাকে চেষ্টা করছিল আমার কাছে, আপনি দৃষ্টি আকর্ষণ করছেন আপনার। জি জি, সরি ভাই, আপনি দৃষ্টি আকর্ষণ করতেছিলেন, এবার বন্ধ করে দিতেছেন। সেটা হচ্ছে আপনি তো, আমরা আপনাকে চিনি, আমরা সবাই চিনি, সাংবাদিক বান্ধব একজন এবং মানুষ গণবান্ধব একজন পুলিশ কর্মকর্তা। কিন্তু এখানে ছোট্ট একটা অনুরোধ যে সংবাদ কর্মীরা যখন আপনার অফিসে আসে, সংবাদ কর্মীরা, যে আমি আমার সহজ আসে
তখন আপনার ওই যে নিচে যে ডেস্ক আছে তাকে বায়োডাটা জমা দিতে হয় জনগণ জমা দেওয়ার পরে আদৌ সে আপনার সাথে দেখা করতে পারবে কিনা বা কমিউনিকেশন করতে পারবে কিনা এটা চলে যায় আধা ঘন্টা। তো আমার একটা ছোট্ট অনুরোধ, যদি সংবাদকর্মী কেউ আসে আপনার এখানে, দয়া করে যেন দোতলায় আপনার পর্যন্ত দরজা পর্যন্ত একটু আসতে দেন, কোন রকম জনগণকে জমা দেওয়া যায়, এবং তিনি যেন আপনাকে কাজটা দিতে পারেন যে আমি তো আপনার সাথে দেখা করবো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আপনার কথা আমি বুঝতে পেরেছি। যদি আমি এখন থেকে এই যে এখানে আসলাম, আপনার ওই যে নিচেও কেউ আটকাবে না, তবে আপনাকে তো আগে চিনতে হবে। অনেক সময় যারা ওইখানে রিসেপশনে থাকে খালি শুধু চেনাটা খালি কনফার্ম করেন যে আমি হচ্ছে সাংবাদিক, এরপরে আপনি সোজা চলে আসেন, আর কাউরে কিছু বলা লাগবে না, সোজা একবারে আমার রুমে চলে আসবেন। যদি আমি থাকি, আর না থাকলে তো কিছু করার নাই, আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আপনি সোজা চলে আসবেন। আর কালকে আপনার সাথে প্রথম দেখা করতে চাই, আপনি আসেন, চলে আসেন। না না, ইনশাল্লাহ আমি এই সবাইকে একটু বলে দেবো যে সংবাদকর্মীরা যদি আসে সেক্ষেত্রে যেন ওইখানে ওনারা যেন খালি বোঝে যে এটা সংবাদকর্মী, তারপরে বাদ বাকি আর কোনো জায়গায় বসার দোকানে সোজা আমার ওখানে যাবে।